তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু এরর যদি থাকে, আজকে চ্যাপ্টার ওয়াইজ শুরু করব না, আজকে একটু মিসলেনিয়াস দিই। তো কোথাও যদি কোনো এরর তোমাদের চোখে পড়ে একটু বলবে। প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা বলছে, ম্যাজিক রিয়েলিজম ইজ ওয়ান অফ দ্য লেটেস্ট অ্যাডিশন টু গুড লিটারেচার পাবলিশড ইন রিসেন্ট টাইমস। আই রিপিট, ম্যাজিক রিয়েলিজম ইজ ওয়ান অফ দ্য অ্যাডিশন, একজন বলছে অ্যাডিশনস হবে, রিয়া, বাকিরা বাকিরা আচ্ছা রিয়া, অ্যাডিশনস কেন হবে যদি একটু মাইক অন করে বলিস। ওয়াই অ্যাডিশন? স্যার ওই ওয়ান অফ দ্য লেটেস্ট আছে, ওটার সাথে তো প্লুরাল হয়। আচ্ছা, ওয়ান অফ দ্য সাথে প্লুরাল হয়, লজিকটা কি, কেন হয়? দেখ, এই যে অফ শব্দটা, এই অফ শব্দটা মানে হচ্ছে এর, বাংলা যদি করি এর, তাহলে অফের বাম দিকে থাকে হচ্ছে পার্ট আর ডান দিকে থাকে হচ্ছে হোল, মানে সম্পূর্ণ অংশ, আর এদিকে হচ্ছে তার আংশিক অংশ বা তার অংশ। তার মানে বিষয়টা হচ্ছে পার্ট অফ হোল। তো ঘটনা হচ্ছে, আমাকে একটু কেউ বলতে পারবি কোনটা বড়, পার্ট নাকি হোল? এনিওয়ান? হুইচ ওয়ান ইজ গ্রেটার? হোল। ইউ হ্যাভ দ্য পারমিশন টু সুইচ অন দ্য মাইক ক্যান। হোল হচ্ছে বড়, তাহলে আমি ব্যাপারটাকে এরকম লিখতে পারি, এটা হচ্ছে গ্রেটার দেন সাইন। তাহলে আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড ইজ গ্রেটার দেন লেফট হ্যান্ড সাইড। তাহলে অফের আদিকে বাম দিকে কি আছে আগে? ওয়ান। তাহলে অফের বাম দিকে যদি ওয়ান থাকে, তাহলে অফের ডান দিকে কি থাকবে? ওয়ান প্লাস। আর আমরা কি জানি, এনিথিং দ্যাট ইজ মোর দ্যান ওয়ান শুড বি ট্রিটেড অ্যাজ প্লুরাল। কি বললাম? এনিথিং দ্যাট ইজ মোর দ্যান ওয়ান শুড বি ট্রিটেড অ্যাজ প্লুরাল। অর্থাৎ এখানে যদি বলা হয় ওয়ান অফ দ্য বয়, কেন ভুল কথাটা? কারণ দেখ, বাম দিকে আছে হচ্ছে ওয়ান, তাহলে ডান দিকে কি হবে? সবসময় গ্রেটার থাকবে, বড়টা থাকবে, তাহলে ওয়ান প্লাস। তাহলে একের বেশি মানে কি? প্লুরাল। আর প্লুরাল মানে কি? তার সাথে আমি এস অ্যাড করব, ওয়ান অফ দ্য বয়েজ। তাহলে এই বয়েজ এর পর আমার উত্তর কি হবে? ইজ হবে নাকি আর হবে? বলো। আর ইজ হবে স্যার, আর হবে ইজ না হবে ইজ? স্যার। বয়েজ আছে তো, হলেও বয়েজ আছে তো, বয়েজ এর পরে ইজ কি করে হয়? প্লুরাল তো এটা। ওয়ানের স্যার জন্য ওয়ানটা হলো সাবজেক্ট, ওয়ানটাকে দেখে ইজ হবে। সাবজেক্টটা তো ওয়ান, এবার নাউনটা ওয়ান। নাউন নয়, প্রোনাউনটা হচ্ছে ওয়ান। অর্থাৎ এই যে অফ শব্দটা দেখতে পাচ্ছ, এই অফ শব্দটাকে বলা হয় প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে যেটা থাকে সেটাকে বলা হয় প্রিপোজিশনের অবজেক্ট। অবজেক্ট কখনো ভার্বকে নির্ধারণ করে না। কি বললাম? অবজেক্ট কখনো ভার্বকে নির্ধারণ করে না। ইট ইজ দ্য সাবজেক্ট দ্যাট উইল ডিটারমাইন দ্য টাইপ অফ দ্য ভার্ব। এখানে ইজটা হলো ওয়ানের জন্য। কার জন্য হয়েছে? ওয়ানের জন্য হয়েছে। কারণ একটা চ্যাপ্টার পরবর্তীকালে তোমরা পড়বে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে the verb will be in accordance with the subject বা according to the subject. সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তো যেহেতু বয়েস শব্দটা অফের পর বসেছে, তাই এটা অবজেক্ট হয়ে গেল। আর যে মুহূর্তে এটা অবজেক্ট হয়ে গেল, সাথে সাথে এর সাবজেক্ট হওয়ার ক্ষমতা চলে গেল। তাহলে সাবজেক্ট হিসেবে কেবলমাত্র সুপ্রযুক্ত কে? ওয়ান শব্দটা, ওয়ানের সাথে ইজ হয়। এইবার ঘটনা হচ্ছে, এইভাবে মনে রাখবে, বয়েজের পরে ইজ হয়েছে, কিন্তু হয়েছে কার জন্য? ওয়ানের জন্য। দ্যাট ইজ ইওর অ্যান্সার। ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা, যদি এরকম থাকে কোনো সেন্টেন্সে, দ্য ফ্রেন্ড অফ দ্যাট বয়, তাহলে এখানে বয় হবে না বয়েজ হবে? বয়। বয় হবে স্যার, স্যার ছেলেটির বয়ই বন্ধু। হবে। স্যার বয়ও না হতে পারে, বয়েজও হতে পারে।
না, তোমাদের যে লজিক ছিল যে অফের পর, অফের আগে কি আছে, ওয়ান আছে ফ্রেন্ড, তাহলে তো এখানে ওয়ান প্লাস হওয়া উচিত। স্যার এখানে দ্যাট আছে, দ্যাট দিয়ে পার্টিকুলারলি একটা ছেলেকে বলছে। দ্যাট ধরো থাকলো না, দা থাকলো, দায়ের পর সিঙ্গুলার প্লুরাল দুটোই বসে। দুটোই হতে পারে। ধরলাম দুটোই হতে পারে, কিন্তু কোন লজিকে বয় হবে? কারণ আমরা তো জানি রাইট হ্যান্ড সাইড গ্রেটার, তাহলে এখানে ওয়ান থাকলে তো এখানে ওয়ান প্লাস হওয়া উচিত। স্যার ওই তাহলে দা বয় ফ্রেন্ড বলেছে বলে কি? না, অ্যাকচুয়ালি অফের দুটো জিনিস আছে। অফ দুটো মানে হয়, একটা হচ্ছে এর মানে অফ যখন পার্ট অফ হোল বোঝাবে তখন রাইট হ্যান্ড সাইড গ্রেটার। অফ শব্দটা আরো একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে রিলেশন। খেয়াল করে দেখো প্রথম যে সেন্টেন্সটা রয়েছে বা ফ্রেজটা রয়েছে, এইখানে যে পাঁচজন ছেলে রয়েছে তার মধ্যে একজনের কথা বলা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এই যে একজন, এ হচ্ছে এই বয়েজের একটা অংশ, হ্যাঁ কি নয়? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, কিন্তু পরের সেন্টেন্সে, হ্যাঁ ক্লাসে আছি, পরে কথা বলছি, ক্লাসে, হ্যাঁ ক্লাসে আছি, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, আচ্ছা, দ্বিতীয় যে ফ্রেজটা আছে সেখানে কিন্তু এই বয় বা বয়েজের অংশ ফ্রেন্ড নয়। এখানে পাঁচটা ছেলে, তার মধ্যে থেকে একজন, বাকি থাকলো চারজন। এখানে কিন্তু এই বয়ের অংশ ফ্রেন্ড নয়, তার শরীরের কোনো অংশ বা তাদের মধ্যে কেউ তার নয়। রিলেশন বোঝাচ্ছে এই বয়ের যে ফ্রেন্ড, ঠিক আছে? তো যখন রিলেশন বোঝাবে, অফ শব্দটা যখন রিলেশন বোঝাবে, তখন তারপর সিঙ্গুলার বা প্লুরাল দুটোই বসতে পারে। দ্য ফ্রেন্ড অফ দ্য বয় হতে পারে, বয়েজও হতে পারে। চারজন বালকের একজন বন্ধু, একজন বালকের একজন বন্ধু, দুটোই কিন্তু ক্লিয়ার। এই অবধি বোঝা গেছে? কারুর কোনো ডাউট আছে? না স্যার, ক্লিয়ার। না। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন আমাকে বলছে, ইভেন দো হি ফাউন্ড দ্য সাবজেক্ট রাদার ইন্টারেস্টিং, Manoj could not manage good marks in the examination. Even though he found the subject rather interesting, Manoj could not manage good marks in the examination. কি ভুল আছে? Even though he found the subject rather interesting, স্যার র্যাদারটা কি হবে? তাহলে কি হবে বলো? স্যার রেদারটা হবে না, ইভেন দো। হ্যাঁ মানে ইভেন দো আছে, ওটাই তো একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে র্যাদার কেন? তাহলে কি হবে? মানে ইভেন দো রেজাল্টটা হি হবে ফাউন্ড না। দ্য সাবজেক্ট ইন্টারেস্টিং, মনোজ কুড নট ম্যানেজ গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন। হ্যাঁ না, আর একটু ভাবো। রাদারের জায়গায় কি ভেরি ইন্টারেস্টিং এরকম কিছু হবে? ভেরি গুড, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। কেন বোঝো? দু তিনটে জিনিসের মধ্যে আমরা পার্থক্য শিখব। সবার আগে হচ্ছে ভেরি, আরেকটা হচ্ছে মাছ। ভেরি আর মাছের মধ্যে সবার প্রথমে আমরা পার্থক্য শিখব, তারপর আরেকটা শব্দ শিখব র্যাদার। আর কি শেখা যায়? ফেয়ারলি। এই চারটে জিনিসের ব্যবহার আমরা শিখব। সবার প্রথম, ভেরি আর মাছের মধ্যে পার্থক্য কি? ভেরি শব্দটা পজিটিভ ডিগ্রির আগে বসে, আর মাছ শব্দটা কম্প্যারেটিভ ডিগ্রির আগে বসে। শুরু করি তাহলে। কি বললাম? ভেরি শব্দটা কার আগে বসে? পজিটিভ ডিগ্রির আগে বসে। মাছ শব্দটা কার আগে বসে? কম্প্যারেটিভ ডিগ্রির আগে বসে। একটা পজিটিভ ডিগ্রি বলতো, যে কেউ গুড আর বেটার আর বেস্ট, এর মধ্যে পজিটিভ ডিগ্রি কোনটা? গুড, বেটার, বেস্ট। গুড।
গুডের আগে আমরা কি বলি? ভেরি গুড। ভেরি গুড। আচ্ছা, গুডের কম্পারেটিভ ডিগ্রি কোনটা? বেটার, মাচ বেটার বলি। তাহলে এর আগে আমরা বলবো মাচ বেটার। তাহলে এটা গেল প্রথম প্রশ্ন, ভেরি আর মাচের মধ্যে কি পার্থক্য। 2 নম্বর হচ্ছে ভেরি শব্দটা V4 মানে ভার্ব প্লাস আইএনজির আগে বসে যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। পক্ষান্তরে মাচ শব্দটা V3 এর আগে বসে, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে পাস্ট পার্টিসিপল। কি বলা হয়? পাস্ট পার্টিসিপল। আচ্ছা, আমি তোমাদেরকে ধরো একটা শব্দ বলছি ইন্টারেস্ট। মনে করো তুমি কিছু জানো না, একদম ইংরেজি সবে শুরু করছো, ফার্স্ট ক্লাস। এই ইন্টারেস্ট শব্দটা এর V3 ফর্ম কি হবে আর V4 ফর্ম কি হবে? মানে পাস্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ইন্টারেস্টেড আর ইন্টারেস্টিং। আচ্ছা, ইন্টারেস্টিং কোনটা? আইএনজি মানে V4, হ্যাঁ, যেটাকে আমরা কি বলি? V4। আর এর V3 ফর্ম কি হবে বল বাবা? ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড, V3। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হলো কি হলো না? ইন্টারেস্টিং এর আগে আমরা ভেরি বলি না মাচ বলি? ভেরি। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আর হি ইজ মাচ ইন্টারেস্টেড ইন ডুইং দিস সাম। একটা সেন্টেন্স লিখে নাও তো দুজনেই রাব পেজে সবাই। দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। 1 নম্বর সেন্টেন্স লেখো, দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। 2 নম্বর লেখো, হি ইজ মাচ ইন্টারেস্টেড। হি ইজ মাচ ইন্টারেস্টেড। ইন্টারেস্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? ইন্টারেস্ট ড্যাশ বল। প্রিপোজিশন ইন, অন নয়, ইন। ঠিক আছে, হি কি বললাম? সেন্টেন্সটা কি বলার চেষ্টা করলাম? হি ইজ মাচ ইন্টারেস্টেড ইন সলভিং দ্য প্রবলেম। হি ইজ মাচ ইন্টারেস্টেড ইন সলভিং দ্য প্রবলেম। তাহলে এটা গেল হচ্ছে ভেরি আর মাচের মধ্যে পার্থক্য। প্রথম পার্থক্য, ভেরি পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের আগে বসবে, মাচ কম্প্যারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের আগে বসবে। ভেরি শব্দটা প্রেজেন্ট পার্টিসিপলের আগে বসবে যদি অ্যাডজেক্টিভ হয়, আর মাচ শব্দটা পাস্ট পার্টিসিপলের আগে বসবে। যেমন ভেরি, যেমন আমরা বলতে পারি ফ্যাসিনেটিং, ভেরি ফ্যাসিনেটিং, তখন মাচ ফ্যাসিনেটিং কিন্তু আমরা বলবো না। 1। 2 নম্বর হচ্ছে ফেয়ারলি আর র্যাদার এর মধ্যে কি পার্থক্য? ফেয়ারলি আর র্যাদার, মাথায় রাখবে ফেয়ারলি শব্দটা পজিটিভ ডিগ্রির আগে বসে এবং পজিটিভ সেন্সের আগে বসে। এখানে না ছেলেমেয়েরা একটু বিভ্রান্ত হয়ে যায় যে স্যার পজিটিভ ডিগ্রি পজিটিভ সেন্স মানে কি। দেখো, গুড এবং ব্যাড দুটোই হচ্ছে পজিটিভ ডিগ্রি। ভালো করে দেখো, গুড এবং ব্যাড দুটোই হচ্ছে পজিটিভ ডিগ্রি, কিন্তু ব্যাডটা পজিটিভ সেন্স নয়, নেগেটিভ সেন্স। তার মানে তোমার পজিটিভ ডিগ্রিও হতে হবে এবং পজিটিভ সেন্সও হতে হবে। আমি 2-3টে শব্দ লিখছি, গুড, ব্যাড, টল। খেয়াল করে দেখো, গুড শব্দটা পজিটিভ ডিগ্রি, ব্যাড শব্দটা পজিটিভ ডিগ্রি, টল শব্দটা পজিটিভ ডিগ্রি। এবার যদি আমি প্যাটার্ন দেখি, গুড শব্দটা পজিটিভ শব্দ, ব্যাড শব্দটা নেগেটিভ শব্দ, টল শব্দটা নিউট্রাল শব্দ। ঠিক আছে, এন প্লাস মানে নিউট্রাল। নিউট্রাল মানে কি? ভালো না খারাপও নয়। লম্বা, কম লম্বা হলে খারাপ, বেশি লম্বা হলে খারাপ, ঠিকঠাক লম্বা হলে ঠিকঠাক। তো ঘটনা হচ্ছে এই ফেয়ারলি শব্দটা ডিগ্রির দিক থেকে পজিটিভ যেমন হতে হবে, সেন্সের দিক থেকে পজিটিভ অথবা নিউট্রাল হতে হবে, কিন্তু কখনোই নেগেটিভ শব্দের আগে বসবে না। ধরো আমি বললাম কারুর একটা নাম নিই, প্রথম হচ্ছে সুদীপ্ত। সুদীপ্ত, আচ্ছা এই নামগুলো একটু
স্যার সুদীপ্তা। হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে এই নামগুলো একটু বিভ্রান্তিকর, যে সুদীপ্ত না সুদীপ্তা। তার আগেই তুই আমাকে সুদীপ্তা বললি, শুধু বললাম না এই নামগুলো একটু, ওটা হচ্ছে এই জন্যই বলছিলাম যে এই নামগুলো একটু বিভ্রান্তিকর। সুদীপ্তা, তাহলে সুদীপ্তা ইজ ফেয়ারলি টল। 2 নম্বর বললাম সুদীপ্তা ইজ ফেয়ারলি ব্যাড। 3 নম্বর বললাম সুদীপ্তা ইজ ফেয়ারলি গুড। আচ্ছা, এটা আর আমি লিখছি না যে টল বলো, ব্যাড বলো, গুড বলো, তিনটের ডিগ্রি কি পজিটিভ না কম্প্যারেটিভ? পজিটিভ। পজিটিভ। সবকটা কিন্তু পজিটিভ, সবকটা পজিটিভ ডিগ্রি, সেন্স বলছি না, সবকটা পজিটিভ ডিগ্রি। এবার দেখো দ্বিতীয় সেন্টেন্সটা ভুল কেন? কারণ এটা নেগেটিভ। নেগেটিভের সাথে ফেয়ারলি বসে না। গুডটা হচ্ছে পজিটিভ সেন্স আর টলটা হচ্ছে নিউট্রাল, নিউট্রাল সেন্স। তো মাথায় রাখবে ফেয়ারলি প্লাস টল মানে ফেয়ারলি প্লাস টল মানে ফেয়ারলি প্লাস নিউট্রাল ইকুয়াল টু পজিটিভ। ফেয়ারলি প্লাস নিউট্রাল, ফেয়ারলি প্লাস নিউট্রাল, নিউট্রালকে এন প্লাস দিচ্ছি, হ্যাঁ, ইকুয়াল টু পজিটিভ। আর ফেয়ারলি প্লাস পজিটিভ ইকুয়াল টু পজিটিভ তো হবেই, শুধু এই দ্বিতীয় সেন্টেন্সটা হবে না, কারণ নেগেটিভ ওয়ার্ডের সাথে ফেয়ারলি শব্দটা যায় না। এটা গেল ফেয়ারলি ইউজ, ঠিক আছে, যে হি ইজ ফেয়ারলি হ্যান্ডসাম, হি ইজ ফেয়ারলি গুড, এই ধরনের ব্যবহার করি। আরেকটা কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন আমাদের কি ছিল? র্যাদার মনে হয়, তাই তো? আচ্ছা, র্যাদারের ইউজটাও শিখে নি, চ্যাপ্টার অনুযায়ী করব তো করবই। এই যে র্যাদার কথাটা আমরা বলছি, এই র্যাদার শব্দটা দুটো ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটা হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রির জন্য ব্যবহৃত হয়, সেটা আলাদা। কিন্তু যেখানে আমরা ফেয়ারলি বা র্যাদার ব্যবহার করছি পজিটিভ ডিগ্রির সাথে, সেখানে র্যাদার শব্দটা সবসময় নেগেটিভ, সবসময় কি নেগেটিভ। এই শব্দটা র্যাদার শব্দটা র্যাদার প্লাস পজিটিভ ইকুয়াল টু নেগেটিভ, র্যাদার প্লাস নেগেটিভ ইকুয়াল টু নেগেটিভ, র্যাদার প্লাস নিউট্রাল ইকুয়াল টু নেগেটিভ। ঠিক আছে, ধরো আমি স্যার বললাম আরেকবার বলুন স্যার। র্যাদারের সাথে পজিটিভ শব্দ থাক, নেগেটিভ শব্দ থাক বা নিউট্রাল শব্দ থাক, এই ফ্রেজটা নেগেটিভ হয়ে যায়। যেমন ধরো র্যাদার ব্যাড, এখানে যেমন আমি একটা কোশ্চেন এখানে আমরা ছেড়ে গিয়েছিলাম যে ফেয়ারলি ব্যাড হয় না, তাহলে স্যার এরর ডিটেকশন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যদি ফেয়ারলি থাকে সেই জায়গাটায় কেটে আমরা কি করব? উত্তর হচ্ছে র্যাদার করব নেগেটিভের জন্য। তার মানে একটা তো হচ্ছে যে র্যাদার শব্দটা নেগেটিভের আগে বসলো, এতে কারুর কোনো আপত্তির জায়গা নেই। তো ঘটনা হচ্ছে র্যাদার শব্দটা পজিটিভের আগে কি করে বসছে বা নিউট্রালের আগে কি করে বসছে? ধর আমি বললাম হি ইজ র্যাদার টল। এই র্যাদার টল এটা কি সেন্স দিতে পারে আমাকে বল? এটা তো সে স্যার বেশি, নিউট্রাল। টলটা তো নিউট্রাল। হ্যাঁ, তাহলে নেগেটিভ সেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে নেগেটিভ সেন্স মানেটা কি আমায় যদি একটু বলিস। কিন্তু স্যার টলটা তো নেগেটিভ মানে স্যার টেনে টুনে লম্বা মনে হয় নাকি স্যার? না, ধর আমি বললাম দ্য গার্ল refused the boy as he is dash tall. 2 নম্বর, the girl accepted the boy as he is dash tall. দুটো স্যার সেন্টেন্স, র্যাদার টল আর ফেয়ারলি টল।
ভেরি গুড। সে ওপরটা তো রেদার হবে, নিচেরটা ফেয়ারলি। প্রথমটা কি হবে? রেদার। রেদার হবে। প্রথমটা র্যাদার হবে, আর দ্বিতীয়টা ফেয়ারলি। ফেয়ারলি হবে। Fearless. ভেরি গুড। খেয়াল করে দেখো, এইখানে যে র্যাদার ব্যবহার করছি, এটার মানে কিন্তু এটা নয় যে সে লম্বা নয়। হয়তো সে এতটাই বেশি লম্বা যেটা না হলেও চলতো। মেয়েটার হাইট হচ্ছে 5 ফুট 2, ছেলেটার হাইট হচ্ছে 7 ফুট, লিখে দাও র্যাদার টল। মানে প্রয়োজন অতিরিক্ত, মানে যেটা না হলেই ভালো হতো, যেটাকে আমরা বলি হচ্ছে মানে ঢেঙ্গি লম্বা। ঠিক আছে? তো র্যাদার শব্দটা কোনো নিউট্রাল শব্দের সাথে বসলে কি ব্যবহৃত হচ্ছে? নেগেটিভ করে দিচ্ছে। আর এটা তো ফেয়ারলি ব্যবহৃত হবেই, আমরা বুঝতেই পারছি। যেমন ধর বলা হলো যে আহ এই প্রজন্মতে থাকার জন্য তার মতো ছেলে ইজ ড্যাশ গুড, র্যাদার গুড, মানে এতটা ভালো না হলেও চলতো, তাকে সবাই ঠকিয়ে যাবে। তো এইরকম একটা সেন্সের জন্য আমরা র্যাদার ব্যবহার করি। তো যাই হোক, আমরা এক একটা কোশ্চেন ধরবো এবং সেখান থেকে যা যা গ্রামার পাবো পুরোটা আলোচনা করে নেব। তাহলে এখানে ইন্টারেস্টিং মানে কি আছে? V4। তাহলে এখানে আমার কি হবে? ভেরি হবে। V4 এর আগে আমরা ভেরি ব্যবহার করব। ঠিক আছে? ইভেন দো হি ফাউন্ড দ্য সাবজেক্ট ভেরি ইন্টারেস্টিং, মনোজ কুড নট ম্যানেজ গুড মার্কস। এখানে যদি থাকতো হচ্ছে রাদার ইন্টারেস্টিং, তার মানে হচ্ছে ইন্টারেস্টিং পাইনি। তাহলে ইন্টারেস্টিং না পেলে বা তার ইন্টারেস্টিং না লাগলে সে ভালো মার্কস পাবে না, এটা স্বাভাবিক। কিন্তু এখানে কি আছে? দো আছে। দো মানে উল্টো, মানে ইন্টারেস্টিং পাওয়া সত্ত্বেও সে ভালো নম্বর পায়নি, যদিও পেয়েছিল, তার মানে কন্ট্রাস্ট শো করতে হবে। তাহলে কন্ট্রাস্ট শো এখানে ভেরি দিয়ে করা যাবে। রেদার দিলে এটাও নেগেটিভ, তার আউটকামও নেগেটিভ। তাহলে নেগেটিভ নেগেটিভ তো আর অপোজিট হয় না, সিমিলার হয়ে গেল। তাই জন্য এখানে ভেরি শব্দটা ব্যবহৃত হবে। 3 নম্বর প্রশ্ন। I now understand why Sanjay did not told me the reason why he was late. মানে এই যে প্রথম দুটো প্রশ্ন আমরা করলাম, তার মধ্যে 3 নম্বর প্রশ্ন হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ লেভেলের প্রশ্ন। বলো দেখি বাবা। টোলটা ভুল আছে। টোল্ড। টোলটা কি হবে? টোল্ড। টেল হবে, টেল। Tail হবে টেল স্যার। হবে। ভেরি গুড। মাথায় রাখবে ডু ডিড ডাজ তার সাথে সবসময় ভার্বের বেসিক ফর্ম ব্যবহার করব। ঠিক আছে? এখানে একটা ছোট্ট জিনিস আমরা বলে দিই, এটা একটা পরীক্ষায় অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে খুব কাজে লাগবে। যদি দ্য রিজন শব্দটা থাকে, তাহলে তার সাথে কিন্তু কোনো সময় কনজাংশন দ্যাট ব্যবহৃত হয় না, ওয়াই ব্যবহৃত হবে। একটু লিখে রাখো, রিজন শব্দটার সাথে সবসময় ওয়াই যুক্ত হবে। যে আই ডু নট আন্ডারস্ট্যান্ড ওয়াই সঞ্জয় ডু নট বা ডিড নট টেল মি দ্য রিজন ওয়াই হি ওয়াজ লেট, দ্যাট হি ওয়াজ লেট কখনো হবে না। রিজনকে দ্যাট দিয়ে ফলো করানো যায় না। কি হবে তোমার? হচ্ছে তোমার ওয়াই হবে। প্রসঙ্গত আরো দু একটা জিনিস এটার সঙ্গে সঙ্গে একসাথেই বলে দিই। এই রিজন শব্দটার সাথে ডিউ টু, বিকজ অফ, এই শব্দগুলো ব্যবহৃত হবে না। এখানে এই যে একটা রিজন এক্সাম্পল দেখতে পাচ্ছ, বলে দিচ্ছি, আমি এক্সাম্পল তো দেবই। এই যে রিজন শব্দটা, এটার সাথে কখনো ডিউ টু বা বিকজ হবে না। ধরো লিখলে যে আই কুড নট কাম টু দ্য ক্লাস ডিউ টু দিস স্যার, রিজন। ডিউ টু বিকজ অফ এগুলো ইউজ হবে না বললেন রিজনের সাথে। হ্যাঁ, ডিউ টু বিকজ অফ কোনোটাই ব্যবহৃত হবে না। এবার কেন হবে না এবং এর পরিবর্তে কি হবে সেটাও বলে দিচ্ছি, বা ডিউ টু বা বিকজ অফ এর সাথে কি ব্যবহার হবে সেটাও বলবে। আচ্ছা, ডিউ টু শব্দটার মানে কি আমায় বলো তো? বল রে। সে সুপার কোনো একটা Good. হয়ে কারণ যাচ্ছে, একই বশত মানে স্যার, দাঁড়াচ্ছে। কারণ। কোনো একটা কারণ বশত এরকম। আচ্ছা, রিজন শব্দটার মানে কি রে মা?
এটা তো স্যার কারণই বোঝায়, চেঞ্জ তাহলে হয়ে দুটো যাচ্ছে একই না? হয়ে যাচ্ছে। হ্যাঁ সুতরাং ডিউ টু বা বিকজ অফ এটা আমরা অনেক সময় ডেসক্রিপটিভেও লিখে দিই যে ডিউ টু সাম রিজন, বা মানে আই কুড নট অ্যাটেন্ড ইউর ক্লাস ফর বিকজ অফ সাম রিজন, বা ডিউ টু সাম হ্যাঁ, ডিউ রিজন। টু সাম রিজন। তো ভুল, ডিউ টু মানেও কারণ, রিজন মানেও কারণ। তাহলে হ্যাঁ ডিউ টু স্যার। বা বিকজ অফ এর সাথে রিজন নয় বরং এক্সপ্লেইনড রিজন বসবে। এক্সপ্লেইনড রিজন মানে কি, রিজনটা কি সেটা তোমায় লিখতে হবে, যে ডিউ টু মাই ইল হেলথ, ডিউ টু ডিউ টু ফিভার, ঠিক আছে, ডিউ টু ব্যাড হেডেক, ডিউ টু মাই পোভার্টি, ডিউ মানে রিজনটা কি সেটা এক্সপ্লেন করে লিখতে হবে, রিজন শব্দটা লেখা যাবে না। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা স্যার, তাহলে যদি ডিউ টু থাকে বা বিকজ অফ থাকে তার সাথে রিজনটা কি সেটা লিখতে হবে, রিজন নয়। আর যদি স্যার আমি রিজন শব্দটা লিখতে চাই তাহলে আমরা কি লিখব? তার সাথে কেবল এবং কেবল মাত্র ফর শব্দ ব্যবহৃত হবে। নোট করে নাও, তার সাথে কেবল এবং কেবল মাত্র ফর শব্দটি ব্যবহৃত হবে। আই কুড নট কাম টু দ্য ক্লাস ফর দিস রিজন বা ফর সাম রিজনস। ঠিক আছে, তাহলে রিজন নিয়ে তিনটে জিনিস আমরা শিখলাম। এক, রিজনেসকে যদি মানে রিজনের পরে যদি কোনো কনজাংশন লিখতে হয়, রিজনের পরে, আগে নয়, রিজনের পরে যদি কোনো কনজাংশন লিখতে হয় সেটা হবে ওয়াই। 2 নম্বর, রিজনের আগে প্রিপোজিশন হিসেবে আমরা বিকজ অফ বা ডিউ টু বা ওয়িং টু ব্যবহার করব না, বরং তার আগে প্রিপোজিশন বসবে কেবলমাত্র ফর। আর 3 নম্বর, যদি কোনো জায়গায় ডিউ টু বা ওয়িং টু শব্দটা বা বিকজ অফ শব্দটা লিখতেই হয়, তার সঙ্গে আমাকে ব্যবহার করতে হবে এক্সপ্লেইনড রিজন, মানে রিজনটা অ্যাকচুয়ালি কি সেটা এক্সপ্লেন করে লিখতে হবে। চলে আসি পরের প্রশ্নে। He got to the top and was very disappointed when he found that someone else has reached it fast. He got to the top and was very disappointed when he found that someone else has reached it fast. কি হবে বল বাবা? ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। না, ওই স্যার হ্যাজ রিচড হবে না, রিচড হবে স্যার। না, তাও হলো না। ফার্স্ট সেন্টেন্সটা কেমন লাগছে শুনতে। আচ্ছা দেখো, এখানে আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে পাস্ট অফ পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ দুটো কাজই অতীতের। যে কাজটা বেশি পুরনো তার সঙ্গে লেখা হবে হ্যাড প্লাস ভি3, আর যে কাজটা কম পুরনো মানে অতীতের সেটার সাথে ব্যবহার করা হবে ভি2। ভি2 মানে সিম্পল পাস্ট, গো ওয়েন্ট, ওয়েন্ট ব্যবহার করব। আর যেটা বেশি পুরনো তার সাথে ব্যবহার করব হ্যাড প্লাস ভি3, মানে গো ওয়েন্ট গান, মানে হ্যাড গান ব্যবহার করব। আমি লিখে বোঝানোর চেষ্টা করি। মনে করো দুটোই পুরনোর ঘটনা। একটা হচ্ছে, এখন কটা বাজে, এখন হচ্ছে 11:15 মনে করো। একটা হচ্ছে 10 AM এর ঘটনা, একটা হচ্ছে 10 PM এর ঘটনা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 11:15-তে। তাহলে এই 11:15-র নিরিখে 10 PM টাও পাস্ট, 10 AM টাও পাস্ট। এর মধ্যে বেশি পাস্ট কোনটা? 10 AM। তাহলে এটার জন্য আমরা লিখবো হচ্ছে হ্যাড প্লাস ভি3, আর এটার জন্য আমরা লিখবো ভি2। ধরো গো, ওয়েন্ট, গন, তাহলে ভি1, ভি2, ভি3। তাহলে প্রথমটাই লিখবো হ্যাড গন, হ্যাড প্লাস ভি3 মানে হ্যাড গন। আর 2 নম্বরেরটাই লিখবো হচ্ছে ভি2 মানে শুধু ওয়েন্ট, হি ওয়েন্ট। আর প্রথমটাই লিখবো হি হ্যাড গন।
স্কুল লেভেলে দেখবি দুটো সেন্টেন্স স্কুলের টিচাররা হেভি করাতো, তাদের সেটা ফেভারিট সেন্টেন্স। এক হচ্ছে স্টেশনে আসার আগে ট্রেন ছেড়ে দিত, আর ডাক্তার পৌঁছানোর আগে পেশেন্ট মারা যেত। তো খেয়াল করে দেখ, ডাক্তার পৌঁছানোর পরে আর পেশেন্ট মারা যেত আগে, তাই জন্য কি করতিস, পেশেন্ট হ্যাড ডাইড। আর ডক্টর পরে আসতো, তাহলে ডক্টর V2 মানে ডক্টর কেম, কাম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। অথবা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন ছেড়ে দিল, তাহলে আগে কোনটা ছাড়লো, ট্রেন, তাহলে কি করে বোঝাবো, দ্য ট্রেন হ্যাড লেফট। দুটো ঘটনা, মানে গতকালটাও পুরনো, গত পরশুটাও পুরনো, বেশি পুরনো কোনটা, গত পরশু। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই কেম টু দ্য স্টেশন বা বিফোর আই রিচড দ্য স্টেশন। একই রকম ভাবে দেখ, এইখানে যে সেন্টেন্সটি রয়েছে বলছে হি গট টু দ্য টপ, সে উপরে উঠলো, এবং এটা দেখে খুব ডিসঅ্যাপয়েন্টেড হলো যখন সে খুঁজে পেল বা দেখতে পেল, ফাইন্ডের পাস্ট ফর্ম। তো যে জিনিসটা সে খুঁজে পেল সেই জিনিসটা তার আগে ঘটেছে, সে একটা পর্বতের উঁচুতে উঠেছে, উঠে গিয়ে দেখলো যে তার আগে অন্য আরেকজন উঠে গেছে, তাই জন্য সে ডিসঅ্যাপয়েন্টেড হলো। তাহলে আমাকে বলো, সে যখন ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল অন্য একজন মানুষ তার আগে উঠে গেছে, তার মানে কোনটা বেশি পুরনো ঘটনা, ডিসঅ্যাপয়েন্টেড মানে সে খুঁজে পেয়েছিল সেটা পুরনো ঘটনা, নাকি ওই লোকটা আরেকজন সে পৌঁছে গিয়েছিল? স্যার হ্যাড রিচড হবে। এক্স্যাক্টলি, তাহলে এখানে উত্তর হচ্ছে হ্যাড রিচড হবে।